যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতা থেকে একটা প্রশ্নের উত্তর লেখাবো। ইনফ্যাক্ট আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি ইংরেজির একটা সাজেশন দিয়েছি, মানে প্রত্যেকটা পোয়েট্রি এবং প্রোজ টপিক থেকে এবং ড্রামা টপিক থেকে যেগুলো তোমাদের করা দরকার, মানে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেরকম একটা সাজেশন আমি দিয়েছি। এবং সেখানে দ্য পোয়েট্রি অফ আর্থের একটাই প্রশ্ন আমি রেখেছি এবং বলেছি এই প্রশ্নটা করলেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আজকে যে প্রশ্নটা তোমাদেরকে অবশ্যই পোয়েট্রি অফ আর্থ থেকে করতে হবে, ইনফ্যাক্ট এই একটা প্রশ্নই তোমাদেরকে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে করতে হবে, সেই প্রশ্নের উত্তরটা আমি যেভাবে লেখা দরকার সেভাবে লিখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং তারপরে নিজেরা খাতায় লিখে নেবে। নিজেরা লিখলে চট করে তোমাদের তৈরিও হয়ে যাবে এবং তারপরে এরকমভাবে এটা তৈরি করে নেবে। জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থে প্রত্যেক বছরই বিভিন্ন রকম প্রশ্ন আসে, কিন্তু প্রশ্নগুলো যদি আমরা খুব ভালোভাবে একটুখানি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে পোয়েট্রি অফ আর্থ থেকে যাই প্রশ্ন আসুক কবিতাটার বেসিক থিমটা কিন্তু এক। তার ফলে একটা উত্তরকে যদি তোমরা ভালো করে তৈরি করে যাও, সেই একটা উত্তর থেকেই সমস্ত রকম প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থের এটা হচ্ছে সবথেকে বড় মজা। আমরা প্রশ্নগুলো ঠিকমতো মানে বুঝি না, তাই আমরা একাধিক জিনিস তৈরি করি, আর একাধিক জিনিস তৈরি করলে চাপ বাড়ে। একটাই উত্তর তৈরি করো, তার মধ্যেই সমস্ত জিনিসগুলো চলে আসবে। আর মানে 99% যে প্রশ্নগুলো তৈরি হয় সেটা এই একটা আমি উত্তর লিখেছি তার মধ্যেই তোমরা সবই পেয়ে যাবে। মাঝে মাঝে কোটেশন দিয়ে কিছু প্রশ্ন আসে, সেটার জন্য কি করতে হয়? সেটার জন্য করতে হয় মানে তোমাকে কবিতাটা তুমি ভালো করে পড়ে যাচ্ছ, কবিতাটা কোনখান থেকে সেই কোটেশনটা নেওয়া হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সে এই যে উত্তরটা তার মধ্যে সমস্ত জায়গাকেই কভার করা আছে। যে জায়গা থেকে কোটেশনটাকে নেওয়া হচ্ছে ঠিক সেই জায়গাতে কোটেশনটাকে জাস্ট ঢুকিয়ে দাও, কোটেশনটা জাস্ট ঢুকিয়ে দাও এই উত্তরটার মধ্যে, তাহলে কোটেশনের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই একটা উত্তরের মধ্যেই সমস্ত প্রশ্ন দ্য পোয়েট্রি অফ আর্থের মধ্যে হয়ে যাবে। তোমরা যদি কোনো কোটেশন দিয়ে প্রশ্ন আসে জাস্ট কোটেশনটাকে এই উত্তরের সঙ্গে অ্যাডজাস্ট করে বসিয়ে দাও, 100% নাম্বার পাবে। ওকে, চলো কি প্রশ্নগুলো আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে করব এবং কি উত্তর লিখবো। মানে আমি আগেই তোমাদের সাজেশনেই বলেছি যে পোয়েট্রি অফ আর্থ থেকে যাই প্রশ্ন আসুক বেসিক্যালি প্রশ্নটা একটাই। হাজার ঘন্টা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা একটাই, অনেকটা ধাপে ধাপে আসে। আমি সবকটাকে ধাপকে কভার করে একটা উত্তরই লেখাচ্ছি, সেই জন্য এই উত্তরটা 14 লাইনের হয়েছে, কিন্তু বেসিক্যালি 14 লাইনের হবে না, এটা 10-12 লাইনের মধ্যেই চলে আসবে। কিন্তু আমি সমস্ত জায়গাগুলোকে কভার করেই উত্তরটা লিখিয়েছি। এমনভাবে লেখানো যেখান থেকে খুশি তুমি একটা লাইন বাদ দিয়ে দাও, কোনো অসুবিধা কিছু নেই। এবং ভালো করে তৈরি করো। তোমাদের এই দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে একটাই তৈরি করো, এই একটাই লিখবে, চোখ বন্ধ করে লিখবে। ওকে, চলো দেখে নিই কী কী প্রশ্ন রেখেছি এবং উত্তরটা আমি কি লিখেছি। হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ বলতে কিটস কি বুঝিয়েছেন? হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস? কেন তিনি বলেছেন যে এই কবিতা কোনোদিনই থেমে যায় না? পোয়েট্রি অফ আর্থ বলতে কিটস কী বুঝিয়েছেন এবং কেন তিনি বলেছেন যে এই পোয়েট্রি অফ আর্থ কোনোদিন স্তব্ধ হয় না বা থেমে যায় না? এটা আর একবার পড়েছিল, হাউ ডাজ কিটস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? কীভাবে কিটস প্রমাণ করেছেন যে পৃথিবীর কবিতা কোনোদিনই মরে যায় না? কিভাবে কিটস প্রমাণ করেছেন পৃথিবীর কবিতা কোনোদিনই মরে যায় না? দেখো, পৃথিবীর কবিতা কোনোদিন স্তব্ধ হয় না বা পৃথিবীর কবিতা কোনোদিন মরে যায় না, ব্যাপারটা একই। প্রশ্নগুলো শুনে আলাদা লাগে কিন্তু বেসিক জায়গাটা এক। আসলে এই যে কবিতা, এই কবিতাতে একটা অক্টেভ আছে এবং একটা সেস্টেট আছে। অক্টেভেতে কিটস প্রথম লাইনেতেই এই পৃথিবীর কবিতা কোনোদিন মরে যায় না এই কথাটা বলেছেন, এবং সেস্টেটের প্রথম লাইনে পৃথিবীর কবিতা কোনোদিন স্তব্ধ হয়ে যায় না এই কথাটাকে তিনি বলেছেন, এবং সেটাকে নিয়েই ওই লাইনগুলোকে তুলেই সাধারণত প্রশ্নগুলোকে সেট করা হয়। ওকে, কিন্তু দুটো কথারই মানে দুটো পংক্তিরই মানে একই, যে পৃথিবীর কবিতা কোনোদিন স্তব্ধ হয় না বা মরে যায় না। ওকে, আমরাও সেটাকে বেস করেই উত্তরটা লিখব। এটা আরও একভাবে আসে, হোয়াই ডাজ কিটস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড?
কিডস কেন অনুভব করেছেন যে পৃথিবীর কবিতা কোনোদিন মরে যায় না? কিডস কেন অনুভব করেছেন পৃথিবীর কবিতা কেন মরে যায় না? এটা আরও একভাবে আসে, এবং এবার যে দুটো প্রশ্ন আমি বলবো এই দুটো শুনে মনে হয় যে সম্পূর্ণ আলাদা, কিন্তু এটারও বেসিক প্যাটার্নটা একই। চলো প্রশ্ন দুটো দেখি। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? এই কবিতাতে গ্রীষ্মের কোন কি রকম রূপের বর্ণনা করা হয়েছে? দ্য পোয়েট্রি অফ আর্থে গ্রীষ্মকালের কি রূপ বর্ণনা করা হয়েছে? হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? এবং সেই গ্রীষ্মের সেই রূপটা কবি শীতকালেতেও কীভাবে বহন করেছেন? গ্রীষ্মের রূপটাকে কবি শীতকালেতে কীভাবে বহন করেছেন এবং তিনি দেখিয়েছেন যে পৃথিবীর কবিতা কোনোদিন স্তব্ধ হয় না। এখানেতে শীত এবং গ্রীষ্ম দুটো কালের রেফারেন্স আছে। শীতে কিছু পাখি গান গায়, গ্রীষ্মকালে কিছু পাখি গান গায়। এই যে পৃথিবীর কবিতা শীতেও চলে গ্রীষ্মেতেও চলে, এই কন্টিনিউয়েশনটাই কবি দেখিয়েছেন আমাদেরকে। সেই উত্তরটাকেই শীত আর গ্রীষ্ম এই দুটো কালকে আলাদা করে দেখিয়ে দিতে হবে। ইনফ্যাক্ট আমরা যে উত্তরটা লিখব সেই উত্তরটা এরকম পার্ট পার্ট করেই আমাদের করা আছে, যাতে বেসিক যে প্রশ্ন যে পৃথিবীর কবিতা কেন স্তব্ধ হয় না সেটার উত্তর হবে, পৃথিবীর কবিতা কেন মরে যায় না সেটার উত্তর হবে, শীতের রেফারেন্স বা শীতকালেতে গ্রীষ্মকালেতে কবি কী বলেছেন, শীতকালেতে কবি কিভাবে পৃথিবীর কবিতা স্তব্ধ হয় না বুঝিয়েছেন তার উত্তর হবে। ইভেন যেটা লাস্টে আছে এটাকেও শুনে মনে হয় আলাদা। দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাতে যে সমস্ত স্বরের কথা আছে, যে সমস্ত গলার আওয়াজের কথা আছে তাদের উল্লেখ করো। হাউ ডাজ কিডস এস্টাবলিশ দিস কন্টিনিউটি থ্রু দিস ভয়েসেস? কীভাবে পৃথিবীর কবিতাকে এই সমস্ত গলা বা স্বরের মাধ্যমে কবি চিরস্থায়ীভাবে দেখিয়েছেন? কিভাবে এই সমস্ত গলা বা স্বর পৃথিবীর কবিতাকে চিরস্থায়ীভাবে গেয়ে গেছে? এই কবিতাতে বেশ কিছু পাখি এবং পতঙ্গের রেফারেন্স আমরা পাবো, এবং তাদের গলার আওয়াজই হচ্ছে পৃথিবীর কবিতা, অর্থাৎ তাদের গলার আওয়াজই হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এবং কবি কিডস সেই কন্টিনিউয়েশনটাকে এদের গলার আওয়াজের মাধ্যমেই দেখিয়েছেন। তার উত্তরটাও আমরা এর মধ্যেই পেয়ে যাব। চলো দেখি যে আমরা কি এবার উত্তরটা লিখেছি। কাজে বুঝতে পারছো তো যে সব প্রশ্নেরই উত্তর এই একটাই হবে, এবং যেভাবে লেখা আছে হুবহু এরকমভাবেই লিখবে, কিচ্ছু চেঞ্জ করা দরকার নেই। খালি যদি কোটেশনেতে কোনো কথা আসে, একটা আসে হি রেস্ট অ্যাট হিজ ইজ, এই বলে একটা কোটেশন হয় যেখানে একটা গ্রাসহপার কীভাবে সে বিশ্রাম নিতে নিতেও পৃথিবীর কবিতাকে গেয়ে যাচ্ছে তার রেফারেন্স আছে। আবার শীতের রেফারেন্সে, শীতে যে ক্রিকেট বা ঝিঝি পোকার গান তারও রেফারেন্সে প্রশ্ন করা যায়। যদি শীতের রেফারেন্সেই প্রশ্ন আসুক বা গ্রীষ্মের রেফারেন্সেই প্রশ্ন আসুক, মানে কোনো কোট আনকোটের প্রশ্ন আসুক, শীতের মানে যদি ক্রিকেটের রেফারেন্সে প্রশ্ন আসে, যেখানে ক্রিকেটের কথা আছে সেখানে খালি কোটেশনটা এখানে ঢুকিয়ে দাও, শুধু কোটেশনটা ঢুকিয়ে দাও। যেখানে গ্রাসহপারের কথা আছে, যদি গ্রীষ্মের রেফারেন্সে প্রশ্ন আসে কোটেশনটাকে খালি ঢুকিয়ে দাও এই উত্তরের মধ্যে, আর কিচ্ছু করতে হবে না। ওকে, তাতে 100% পাবে। আর যদি তাতেই তোমরা 100% পাবে। আর যদি টাইটেল আসে একটা বা দুটো লাইন টাইটেল সম্বন্ধে লেখো, এরকম লেখো, দ্য টাইটেল অফ এনি ওয়ার্ক অফ লিটারেচার ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স, particularly in a poetry where the poet has very little to say in his own voice, the title demands special attention. এই দুটো লাইন লেখার পরে এটা লিখে দাও, the title of any work of literature is of great importance, particularly in a poetry the title demands special attention because the poet has very little scope to say anything in his own voice. ঠিক আছে, এরকম দুটো সেন্টেন্স দেখার পরে এরকমভাবে লিখে দেবে, 100% পাবে। চলো উত্তরটা দেখে নিই। প্রথমে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ? ঠিক আছে, যদি এটা আলাদা করে আসে ভালো, যদি আলাদা করে নাও আসে তাহলেও বলে দেবে। কিডস সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থটা কোটেশনের মধ্যে, বাই হুইচ হি মিনস দ্য মিউজিক অফ নেচার। কিডস সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ, কিডস, কবি কিডস তিনি পৃথিবীর কবিতাকে তিনি সেলিব্রেট করছেন, তিনি পৃথিবীর কবিতার জয়গান গাইছেন। বাই হুইচ হি মিনস দ্য মিউজিক অফ নেচার, এই পোয়েট্রি অফ আর্থ বলতে তিনি বুঝিয়েছেন প্রকৃতির মিউজিক বা সঙ্গীতকে, প্রকৃতির সঙ্গীতকেই দ্য পোয়েট্রি অফ আর্থ বলে কবি কিডস বুঝিয়েছেন। ওকে, এটা কিন্তু প্রশ্নে থাক না থাক তুমি লিখে দেবে, আরও প্রশ্নটার উত্তর আরও ভালো হবে। কিডস সেলিব্রেটস দ্য পোয়েট্রি অফ আর্থ বাই হুইচ হি মিনস দ্য মিউজিক অফ নেচার।
ঠিক আছে, এটা আলাদা প্যারা, যেহেতু এখানে প্রথম একটা পার্ট আছে আমরা সেরকম লিখেছি। তারপরে আছে হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস, কেন তিনি বলছেন যে এই কবিতা কোনোদিন স্তব্ধ হয় না, বা হাউ ডাজ কিট শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। মানে এরপরে যে সমস্ত প্রশ্নগুলো সবেরই উত্তরটা এই স্ট্যান্ডার মধ্যেই আছে। কি লিখেছি? The opening line of both the octave and the sestet in Keats' famous sonnet The Poetry of Earth harp on the same tune। এই কবিতাতে একটা অক্টেভ, প্রথমের 8 লাইন এবং পরের 6 লাইন অর্থাৎ একটা সেস্টেট রয়েছে, এবং অক্টেভ এবং সেস্টেটে প্রথম লাইনটা যা রয়েছে অক্টেভেতেও রয়েছে সেস্টেটেতেও রয়েছে, সেই দুটো লাইনই একই জিনিসকে বারবার আঘাত করে। হারপন মানে হচ্ছে আঘাত করা, একই জিনিসকে বারবার তুলে ধরে বা একই জিনিসকে বারবার আঘাত করে। অক্টেভেতে আমরা দেখছি কিটস বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেস্টেটে বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস। ঠিক আছে, মানে পৃথিবীর কবিতা মরে না বা পৃথিবীর কবিতা স্তব্ধ হয় না, বেসিক ব্যাপারটা একই, সেটাকে আমরা মেনশন করে দিলাম। দ্য ওপেনিং লাইন অফ বোথ দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট ইন কিটস ফেমাস সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ হার্প অন দ্য সেম টিউন। কিটস বিলিভস দ্যাট দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউস ফর এভার উইদাউট এনি ব্রেক। কবি কিটস বিশ্বাস করতেন যে পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা এ চিরস্থায়ী, এর কোনো থেমে যাওয়া ব্যাপার নেই। এই পৃথিবীর কবিতা আদি অনন্তকাল ধরে গাওয়া হচ্ছে, পৃথিবীর কবিতা আদি অনন্তকাল ধরে বয়ে যাচ্ছে, এর কোনো থেমে যাওয়া বা মৃত্যু নেই। এনি চেঞ্জ ইন সিজন অর ওয়েদার উইল নট অ্যাফেক্ট দিস। প্রকৃতির রূপ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীর কবিতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে পৃথিবীতে শীত, গ্রীষ্ম, বর্ষা এরকম একটার পর একটা ঋতুর পরিবর্তন হয়, প্রকৃতির মধ্যে আমরা বিভিন্ন পরিবর্তন দেখি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রকৃতির গানের কিন্তু কোনো থেমে যাওয়া থাকে না। অর্থাৎ শীত আসুক, গ্রীষ্ম আসুক, বর্ষা আসুক, পৃথিবী তার গান গেয়েই যাচ্ছে। প্রকৃতি তার যে সঙ্গীত, সে সঙ্গীত সে আবহমান কাল ধরে গেয়ে যাচ্ছে। ইন সামার, এরপর দেখো যে সামারের রেফারেন্স সেটা এবার আমরা দেবো, এবং তারপরে উইন্টারের রেফারেন্সটাও দেবো। ওকে, ইন সামার কমা দ্য সং বার্ডস কমা বিং টায়ার্ড ইন দ্য হট সান কমা টেক শেল্টার টু দেয়ার কুল লিফি শেডস অ্যান্ড স্টপ সিঙ্গিং। গ্রীষ্মের দিনে এই যে সমস্ত পাখিরা গান গায় তারা গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তারা ক্লান্ত হয়ে পড়ে, এবং তখন তারা আমরা দেখছি গান থামিয়ে তারা ছায়ার জায়গাতে গিয়ে আশ্রয় নেয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যে সমস্ত পাখিরা গান গায় তারা ক্লান্ত হয়ে পড়ে, এবং তখন তারা কি করে, গান থামিয়ে বিভিন্ন ছায়াময় জায়গায় গিয়ে আশ্রয় নেয়। দ্য মেলোডি অফ নেচার সিমস সাসপেন্ডেড, এবং যখন তারা গান থামিয়ে দেয় তখন মনে হয় যে বোধহয় প্রকৃতির গান স্তব্ধ হয়ে গেল, তখন মনে হয় বোধহয় প্রকৃতির গান চিরতরে থেমে গেল বা প্রকৃতির গান মারা গেল। Even then, the buzzing of a grasshopper from hedge to hedge keeps the music alive। কিন্তু তখনও প্রকৃতির গান স্তব্ধ হয় না, কারণ সেই সময় আমরা দেখছি যে গঙ্গা ফড়িং, গ্রাসহপার, এরা ঝোপে এক ঝোপ থেকে অন্য ঝোপে এরা লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়াচ্ছে, এবং তাদের মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে। মানে যখন আমরা ভাবছি প্রকৃতির গান বোধহয় স্তব্ধ হয়ে গেল, তখনও আমরা দেখছি যে প্রকৃতির গান স্তব্ধ হচ্ছে না। হয়তো সুমধুর কণ্ঠের অধিকারী পাখিরা আর গান গাইছে না, কিন্তু গ্রাসহপার সেও যেন গ্রীষ্মের দিনে যখন পাখিরা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে, এই গ্রাসহপার তখন তার গান শুরু করছে। অর্থাৎ প্রকৃতির গান কিন্তু থামছে না, সে কিন্তু কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। গ্রীষ্মের দিনে পাখিদের পরে যে পতঙ্গ আমাদেরকে গান শোনায় সে হলো গ্রাসহপার। এটা হলো গ্রীষ্মের রেফারেন্স। ওকে, যে কিভাবে গ্রীষ্মের কথা কবি বলেছেন সেটা আমরা বর্ণনা করলাম। এরপরে শীতের কথা কি বলছি? Similarly, in the midst of frosty, silent, bleak winter evening, the poetry of earth continues by the thrilling sound of a cricket। ঠিক গ্রীষ্মেতে যেমন পৃথিবীর গান চলছে, ঠিক তেমনি শীতকালেতে প্রচণ্ড ঠান্ডা, সমস্ত কিছু স্তব্ধ, একদম ঘোর অন্ধকার, কিন্তু তার মধ্যেও প্রকৃতির গান বেজেই চলেছে। কিভাবে? তখন আমরা দেখছি একটা ঝিঝি পোকা, ক্রিকেট, সে তীক্ষ্ণ স্বরে
তার গলা থেকে আওয়াজ বের করছে, এবং ঝিঝি পোকার আওয়াজটা হচ্ছে শীতেতে প্রকৃতির গান। তার মানে বুঝতে পারছো তো, গ্রীষ্মে এবং শীতে কোনো সময়ই কিন্তু এই পোয়েট্রি অফ আর্থ স্তব্ধ হচ্ছে না। সেটাই আমরা বলছি দ্য পোয়েট্রি অফ আর্থ এ মরে না, বা পোয়েট্রি অফ আর্থ বা পৃথিবীর সঙ্গীত কোনোদিন থামে না। কবি সেটাকেই মিন করছেন, এবং আমরা সেটা গ্রীষ্মের রেফারেন্সেও বললাম এবং শীতের রেফারেন্সেও বললাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো যে আমাদের এই উত্তরের মধ্যে শীত এবং গ্রীষ্ম এই দুটো ঋতুর রেফারেন্স কীভাবে আমরা ঢুকিয়ে দিলাম। এবারে ধরো তোমাদেরকে কোটেশন দিয়ে কোনো প্রশ্ন দিয়েছে, ধরো ক্রিকেটের উপরে কোনো কোটেশন দিয়েছে, যেখানে আমরা শীতকালেতে ক্রিকেট বা ঝিঝি পোকার স্ট্রিলিং সাউন্ডের কথা বলছি, সেখানেতেই সেই কোটেশনটাকে জাস্ট ঢুকিয়ে দাও। আবার যদি ধরো গ্রাস হপারের উপরে কোটেশন দিয়েছে, তাহলে যেখানে আমরা গ্রাস হপারের কথা বলছি তারপরেতেই কোটেশনটা ঢুকিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, এই জন্য আর আলাদা করে কিছু করার দরকার নেই, অত টেনশনেরও কিছু নেই। এরপরে দেখো এই যে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাতে কত রকম ভয়েসের কথা বলা হয়েছে। এই কবিতাতে বেশ কিছু সুমিষ্ট কণ্ঠের অধিকারী পাখিদের কথা বলা হয়েছে, যদিও তাদের নাম আলাদা করে মেনশন করা হয়নি, কিন্তু তারা সুন্দর গান গায়, তাদের কথা বলা হয়েছে। এবং তারা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন মনে হয় বোধহয় প্রকৃতির গান বোধহয় স্তব্ধ হয়ে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের গান থেমে গেলেও প্রকৃতির গান থামে না। কারণ সেই সময় আমরা দেখছি গ্রাস হপার বা এই ঘাস ফড়িংটা সে এক ঝোপ থেকে অন্য ঝোপে সে উড়ে উড়ে বেড়াচ্ছে, এবং তার কণ্ঠ থেকে একটা স্বর যেটা প্রকৃতির গান সেটা কিন্তু সে মানে বাজিয়ে চলেছে, অর্থাৎ প্রকৃতির গান কন্টিনিউ হয়ে যাচ্ছে। শীতকালেতে যখন গ্রাস হপার, গ্রীষ্মকালে যখন শীত আসছে তখন গ্রাস হপার আর তার কণ্ঠ থেকে আওয়াজ বেরোচ্ছে না, কাজেই মনে হওয়া স্বাভাবিক প্রকৃতির গান বোধহয় আবার স্তব্ধ হয়ে গেল। কিন্তু মজার ব্যাপার, গ্রাস হপার যেখানে গানটা ছেড়ে যাচ্ছে আমরা দেখছি সেখান থেকে ক্রিকেট বা ঝিঝি পোকা তার তীক্ষ্ণ স্বরে সেই গানটাকে কন্টিনিউ করছে। অর্থাৎ এই বিভিন্ন রকম ভয়েসই এই দ্য পোয়েট্রি অফ আর্থ, এই ভয়েসগুলোই এই পোয়েট্রি অফ আর্থকে কন্টিনিউ করে যাচ্ছে। এটাই আমাদের উত্তর, সেটাকেই আমরা এখানটায় বলেছি। ঠিক আছে, এরপরে চলো আমরা কিভাবে এই উত্তরটাকে শেষ করব, মানে পোয়েট্রি অফ আর্থ কীভাবে কন্টিনিউ হচ্ছে সেটা আমরা বললাম। কিন্তু আমাদের যেটা মেন প্রশ্ন, যে কিটস কেন বলেছেন যে পোয়েট্রি অফ আর্থ কোনোদিন স্তব্ধ হয় না বা কোনোদিন মরে যায় না, এটা তো আমরা দেখালাম যে কি ঘটনাটা ঘটছে। এরপরে আমরা কনক্লুশনে কি লিখছি দেখো, অ্যাজ দ্য মিউজিক অফ নেচার নেভার স্টপস, যেহেতু পৃথিবীর বা প্রকৃতির গান কোনোদিন থেমে যায় না, কমা দ্য পোয়েট হ্যাজ সেড দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস, তাই কবি বলেছেন যে পৃথিবীর গান কোনোদিন স্তব্ধ হয় না। যেহেতু আমরা দেখছি পৃথিবীর গান কেউ না কেউ সবসময় বাজিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, পৃথিবীর গান স্তব্ধ হচ্ছে না, সেই জন্যই কিটস জোর গলায় বলেছেন প্রকৃতির গান কোনোদিনই মরে যায় না বা থেমে যায় না। Whenever a silence creates void in nature, nature herself sends her agents, the grasshopper or the cricket to fill it with noise. যখনই এই প্রকৃতিতে একটা শূন্যতা তৈরি হয়, যখনই প্রকৃতিতে স্তব্ধতার মাধ্যমে একটা শূন্যতা তৈরি হয়, যখন আমরা কথাবার্তা বলা বন্ধ করে দিই তখন গোটা প্রকৃতি মনে হয় স্তব্ধ হয়ে গেল, এবং সেই স্তব্ধতাটা বিশাল একটা শূন্যতার জন্ম দেয়। ভয়েড মানে হচ্ছে শূন্যতা। যখন এই স্তব্ধতা কোনো শূন্যতার জন্ম দেয়, যখন আমরা ভাবি বোধহয় প্রকৃতির গান বা পৃথিবীর গান স্তব্ধ হয়ে গেল, তখন আমরা দেখি পৃথিবী তার গানকে কখনোই স্তব্ধ হতে দেয় না। সে তার কিছু এজেন্ট, তার কিছু সহচরকে পাঠায়, যারা কেউ গ্রাস হপার, কেউ ক্রিকেট, আবার কেউ বা এই যারা সুন্দর কণ্ঠের অধিকারী পাখিগুলো, কাউকে না কাউকে প্রকৃতি পাঠায়, এবং তারা তাদের স্বরের মাধ্যমে প্রকৃতির গানকে বাঁচিয়ে রাখে। সেটাই আমরা বলছি যে whenever a silence creates void in nature, যখনই স্তব্ধতা একটা শূন্যতার জন্ম দেয়, নেচার herself sends her agents, প্রকৃতি তার সহচরকে পাঠায়, দ্য গ্রাসহপার অর দ্য ক্রিকেট, সেটা গ্রাসহপারও হতে পারে, সেটা ক্রিকেটও হতে পারে, টু ফিল ইট উইথ নয়েজ, প্রকৃতি তার এই শূন্যতাকে সবসময় একটা শব্দের মাধ্যমে ভরিয়ে রাখতে চায়। প্রকৃতি কখনো নিজেকে শূন্য রাখে না। দিস সাউন্ডস ভেরি লাইক মেলোডিজ ফিল দ্য অ্যাটমসফিয়ার উইথ ডিলাইট। আর এই সমস্ত শব্দ এরা যেন এক একটা সুর, এবং এই সমস্ত সুর গোটা পৃথিবীকে
আনন্দে ভরিয়ে তোলে। দিস সাউন্ডস কমা ভেরি লাইক মেলোডিস কমা ফিল দ্য অ্যাটমসফিয়ার উইথ ডিলাইট। গোটা পৃথিবীকে পরিপূর্ণ করে তোলে এই সমস্ত বিভিন্ন শব্দ। অতএব এইসবের মধ্যে এটাই কিডস প্রমাণ করছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস, অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রকৃতির গান কোনোদিন মরে যায় না বা স্তব্ধ হয় না। এটাই আমাদের উত্তর, এবং এই একটা উত্তরের মধ্যেই সমস্ত প্রশ্ন ঢোকানো আছে। আর যদি কোটেশনের মধ্যে আসে কি করতে হবে তাও তোমাদের বলে দিলাম। এই একটা উত্তরকে ভালো করে তৈরি করে যাও, এটাই লিখবে, এটাতে 100% পাবে। একটু বড় লাগছে, অনেক কটা প্রশ্নকে ঢুকিয়ে দিয়েছি তো, আর যেখানে যেখানে দরকার হবে না দুটো লাইন বাদ দিলে। বড় কথা, এটা খুব সোজা, দুবার পড়ো, দেখো তৈরি হয়ে যাবে। ওকে, আর এটা একটা পারফেক্ট উত্তর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তোমাদেরকে দুটো কবিতার একটা একটা করে প্রশ্ন লেখালাম, এবং এই একটা একটা করে প্রশ্নই তোমরা পরীক্ষার যে প্রশ্নপত্র তোমরা পাবে তার মধ্যে দেখতে পাবে। কিছু হয়তো প্রশ্ন এদিক ওদিক ভাবে আসবে, কিন্তু বেসিক্যালি যে প্রশ্ন দুটো লিখিয়েছি সে দুটোকেই তোমরা পাবে কবিতাতে। এবং আগে আমি তোমাদেরকে দুটো ড্রামারও লিখিয়েছি, তার থেকেও পাবে। একটা প্রোজে দুটো প্রশ্ন লিখিয়েছি, সেই দুটোর মধ্যে পেয়ে যাবে আশা করছি, মানে পাবে। আরও একটা দেখি যদি সময় সুযোগ হয়, আর একটা কোনো প্রোজ টপিকের দুটো বা তিনটে প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো, তাহলে তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিওগুলো তোমাদের কাজে আসে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে পরীক্ষা সম্পর্কে বা পড়া সম্পর্কে, উইদাউট এনি হেজিটেশন আমাকে এই মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।